সেপ্টেম্বরের আজকে 22 তারিখ আমরা চলে এসেছি আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যা এবং আজকের দিনটি শুরু হচ্ছে উড়িষ্যার ব্রহ্মপুর স্টেশন থেকে 18047 শালিমার ভাস্কর ডা গামা অমরাবতী এক্সপ্রেস করে আমরা চলে আসলাম এই ব্রহ্মপুর এবং ব্রহ্মপুর স্টেশনে কিন্তু আমাদের ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মে নামিয়ে দেবে এবং তারপরে আপনাকে ওভারব্রিজ পথে চলে আসতে হবে 4 নম্বর প্ল্যাটফর্ম এবং 4 নম্বর প্ল্যাটফর্মের পরে কিন্তু বাইরে থেকে বার হয়ে যাওয়ার জন্য রাস্তা। ব্রহ্মপুর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বার হওয়ার পরে কিন্তু দেখতে পেলাম আমাদের দাদা দাঁড়িয়ে রয়েছে অলরেডি গাড়ি নিয়ে। নমস্কার দাদা। এক কাপ চায়ে সকালটা শুরু। সকাল 9:30 এবং ব্রহ্মপুর স্টেশন থেকে ওই মিনিট 40 আসার পরে আমরা সে পৌঁছে গেলাম এই গঞ্জম জেলার কুকুরাখান্টি বলে একটি জায়গা এবং যেহেতু একটু খিদে পেয়েছে সেই কারণে কিন্তু সকালে ব্রেকফাস্ট আমরা সারবো। আমরা বসে গেছি সকালে ব্রেকফাস্ট টেবিলে এবং ব্রেকফাস্টে মোটামুটি আমরা নিয়ে নিয়েছি এই দেখুন ধোসা এবং সাথে রয়েছে ইডলি। 4 জনের মধ্যে 3 জন কিন্তু ধোসা এবং একজন নিয়েছে ইডলি। আমরা যে দোকানে দাঁড়িয়েছি এখানে কিন্তু ছানা পোড়াটা খুবই ফেমাস, সেই কারণে ব্রেকফাস্টের শেষ পাতে আমরা নিয়ে নিচ্ছি ছানা পোড়া। দারুণ ব্রেকফাস্ট কিন্তু আমরা তৃপ্তি করেই খেলাম এবং আমরা এবার অলরেডি যাত্রা শুরু করে দিয়েছি। হালকা গরম আছে তবু কিন্তু অসামান্য পরিবেশ। ওফ, অনবদ্য রাস্তা, বাতাসে পুজোর গন্ধ, সেই কারণে ফুটে রয়েছে রাস্তার দুপাশে কাশফুল। একাধিক পাহাড়ের চূড়া দেখতে দেখতে আমরা গিয়ে চলেছি সদরডা ড্যামের উদ্দেশ্যে। তবে কিন্তু বর্তমানে আমি রয়েছি ঘুমসুর সাউথ ডিভিশন ফরেস্ট রেঞ্জের অন্তর্ভুক্ত যে এরিয়া, এখানে আসার দুটি কারণ। এক হচ্ছে এই যে ফরেস্ট ডিভিশন, এখানে কিন্তু আপনার ভাগ্য সুপ্রসন্ন হলে প্রচুর ময়ূর এবং ময়ূরী দেখবেন। এছাড়া এখানে রয়েছে একটি সুন্দর মন্দির জঙ্গলের মাঝে, কারাঞ্জেই দেবী টেম্পল। এবার আমরা সেটাই আগে চলেছি, মন্দিরটা দেখাবো চলুন। আমাদের গাড়ি কিন্তু একেবারে মন্দিরের গেট অবধি চলে এলো। গাড়িটা ওখানে পার্কিং করার পরে আমরা কিন্তু প্রবেশ করছি। এই হচ্ছে মন্দির চত্বর। এই হচ্ছে মন্দিরের প্রবেশ পথ, মূল মন্দিরের প্রবেশ পথ। এখানে কিন্তু টিকিট প্রাইস রয়েছে 5 টাকা এবং সকাল 6টা থেকে সন্ধ্যা 7টা অবধি কিন্তু এই মন্দির খোলা থাকে। বেসিক্যালি যেটা বুঝলাম মন্দির চত্বর ঘুরে, সেটি হচ্ছে এই কারাঞ্জেই টেম্পল কিন্তু কালীমাতার একটি রূপ। কালীমাতাকে এই রূপে এখানে পূজিত করা হয়। স্থানীয় ভুট্টা সেটা খাওয়াবেন আমাদেরকে, সেই কারণে কিন্তু দাঁড়িয়ে গেলাম। এরকম একাধিক ভাইরা কিন্তু রাস্তা ধারে ধারে সব বিক্রি করছে, আর সেই কারণে দাদা বলছে যে লোকাল ভুট্টা একটু ট্রাই করো, সেই কারণে দাঁড়িয়ে আছি আমরা। ভুট্টাগুলো কিন্তু যথেষ্ট ম্যাচিওর, তবে কিন্তু খেতে একেবারে কাঁচার মতো, মানে কচি আছে মনে হচ্ছে। মিষ্টি, বেবি কর্নের মতো অনেকটা। অপূর্ব প্রকৃতিকে দেখতে দেখতে আমরা এসে পৌঁছে গেলাম গুঞ্জাম জেলার একটি প্রসিদ্ধ জায়গা। দেখুন সদরডা ড্যাম, অপূর্ব ভিউ। এখানে যে কুণ্টেশ্বরী মন্দির, সেই কুণ্টেশ্বরী যে হিল টপ, এখান থেকে আপনাকে আশেপাশ চত্বরের যে ভিউ সেটা ঘুরে দেখাবো। এবং রীতিমতো শুরু হয়ে গেছে এক পশলা বৃষ্টি মাথায় নিয়ে এলাম মনে হচ্ছে। আমাদের গাড়ি পার্কিং করে রাখার পরই এই দেখুন পিছনে রয়েছে ওয়াচ টাওয়ার। আমরা এখন ওয়াচ টাওয়ারে উঠবো। সুরাডা, দুটি সংস্কৃত শব্দের মিশ্রণ, সুরা এবং আড্ডা, অর্থাৎ দেবদেবীর আড্ডা দেওয়ার জায়গা। সত্যিই তাই, এই যে অপূর্ব প্রকৃতি, এখানে তো দেবদেবীর বাস। একাধিক পাহাড়ের চূড়া, নিচে জলাধার, চারিদিকে সবুজ প্রকৃতি, সব মিলিয়ে আপনার মন জয় করার মতো যথেষ্ট জায়গা। এই ওয়াচ টাওয়ার থেকে আশেপাশ চত্বরের ভিউ কিন্তু অপূর্ব। এক পাশে রয়েছে সদরডা ড্যাম, ঋষিকুলা নদীর যে জলাধার, ঋষিকুলা নদীকে কিন্তু এখানে বাঁধের আকারে জলাধার বানানো হয়েছে এবং আশেপাশ চত্বরে চাষবাসে গাছ লাগানো হয়। তার চারিপাশে রয়েছে একাধিক পাহাড়ের চূড়া এবং এই ওয়াচ টাওয়ার থেকে যদি আপনারা এদিকে দেখেন তাহলে দেখতে পাবেন যে সিদ্ধেশ্বরী মন্দির এবং নিচে যে সদরডা শহর সেটা কিন্তু দারুণভাবে দেখা যাচ্ছে। মোটামুটি সকাল 8:30 থেকে 9টা নাগাদ কিন্তু আপনারা ব্রহ্মপুর স্টেশন থেকে বার হবেন এবং
এই যে সোরাডা, এখানে পৌঁছতে আপনার দিনের মধ্যভাগ হবেই। এই চত্বরে কিন্তু রয়েছে একসাথে দুটি পয়েন্ট, এক হচ্ছে কুন্টেশ্বরী মন্দির এবং সোরাডা যে ভিউ পয়েন্ট এটি। এখানে সে আপনার অনেকটা সময় অতিবাহিত হবে। ওয়াচ টাওয়ারের নিচের ধাপে রয়েছে কুন্টেশ্বরী মন্দির। বৃষ্টির সাথে নিয়ে কিন্তু আমি আগে চলেছি কুন্টেশ্বরী মন্দির চত্বর। এখানে কিন্তু উপরে শেড করা রয়েছে, সেই কারণে ভালো। এই হচ্ছে মন্দির চত্বর, মূল মন্দির চত্বর। খুন্তেশ্বরী মন্দির কিন্তু স্থানীয়দের মুখে খুন্তেশ্বরী। এখানে তিনটি দেবীকে একসাথে পূজিত করা হয়, মহালক্ষ্মী, সরস্বতী এবং কালী। তিনটি দেবীকে কিন্তু একসাথে পুজো করা হয়। আপনাকে দেখালাম তো বিগ্রহগুলি, সচরাচর কিন্তু আমি বিগ্রহ দেখাই না, তবে পুরোহিতের পারমিশন নিয়ে বিগ্রহ দেখালাম। এবং মন্দির চত্বরে করা রয়েছে এরকম শেডের আদল, সেই কারণে কিন্তু বৃষ্টি মাথায় নিয়েও আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। মেঘলাকে সাথে নিয়েই আমরা এসে পৌঁছে গেছি আমাদের পরবর্তী গন্তব্য ঘুলুঘুলা গন্ডা। এখানে রয়েছে কিন্তু একটি সুন্দর ওয়াটারফলস। পিছনে ওই চত্বরে আমাদের গাড়ি পার্কিং করে আমরা ওয়াটারফলসের দিকে আগে চলেছি। আমরা আগে চলেছি আমাদের পরবর্তী গন্তব্য দারিংবাড়ির উদ্দেশ্যে। এবার কিন্তু পাহাড়ে ওঠার পালা। বেশ কিছুটা উঠে আসার পরে পাহাড়ের একটি ছোট্ট ঢালে দাঁড়িয়ে গেলাম, কারণ পিছনের এই যে অসামান্য ভিউ, মেঘের আনাগোনা সহ যে ভিউ, সেটি দেখানোর জন্য। রীতিমতো বৃষ্টি হচ্ছে, সেই কারণে কিন্তু আরো বেশি ভালো লাগছে। ঘড়িতে সময় বৈকাল 3টে এবং আমরা এসে পৌঁছে গেলাম দারিংবাড়ি। এবার কিন্তু আমরা লাঞ্চটা সারবো। বেশ খিদে পেয়েছে, আগে দুপুরে খাবারটা সারি। চলুন, এই হচ্ছে নিউ হোটেল মুনলাইট এবং বসে গেছি দুপুরে লাঞ্চ টেবিলে। আজকে লাঞ্চে কিন্তু আমরা নিয়ে নিয়েছি চিকেন থালি, যাতে ইনক্লুডেড রয়েছে ভাত, ডাল, আলু এবং করলা ভাজা, আলু পটলের একটা তরকারি, টমেটোর একটি চাটনি মতো এবং অবভিয়াসলি চিকেন। এবং সাথে রয়েছে অবভিয়াসলি পাঁপড়, বেশ বড় সাইজ কিন্তু পাঁপড়ের। দুপুরের খাবার কিন্তু দারুণ খেলাম, তবে দুটো জিনিস লক্ষ্য করলাম যে আমাদের বাঙালিদের সঙ্গে পার্থক্য। এক হচ্ছে তরকারিগুলো সব কষা মতো করেছে, মানে মশলার ভাগটা একটু বেশি, ভালো লাগছে বেশ। এবং আমাদের ওখানে যেমন তরকারি আপনার 2-3 রকম থাকে বা ভাজাতে একরকমই থাকে, যদি আলু ভাজা থাকে সেক্ষেত্রে শুধু আলু ভাজা, এক্ষেত্রে কিন্তু তেমন না। আলুর সঙ্গে করলা বা আপনার ফুলকপি একসাথে দিয়ে 3টে ভাজা করেছে, এরকম ব্যাপার আর কি। মোটের উপরে ঠিক আছে। দুপুরের খাওয়া দাওয়ার পরে আমরা চলে এলাম আমাদের প্রথম দিনের আস্তানা হোটেল শ্রী সাই। দারিংবাড়ি একেবারে মেন রোডেই এই হোটেল। হোটেলের গ্রাউন্ড ফ্লোরে রয়েছে রিসেপশন। এখানে নর্মাল যে ফর্মালিটিস সেগুলো পূরণ করতে 1 থেকে 1.5 মিনিট। আপনার যে অরিজিনাল আইডি প্রুফ সেটির সাথে নিয়ে আসতে হবে। এন্ট্রি করার পরে তারপরে কিন্তু রুমে যেতে হবে। আমরা চলে এলাম উপরের 4 তলাতে। শুরুতে রয়েছে 405 নম্বর রুম। এই হচ্ছে রুম, ডবল বেডেড রুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে রাখা রয়েছে সুন্দর টিভি বন্দোবস্ত, টি টেবিল। আচ্ছা, খুব সুন্দর হাওয়া আসছে। অ্যাটাচ ব্যালকনির মতো রুমটি, দেখুন এখান থেকে দারুণ ভিউ। বিছানায় শুয়ে শুয়েই এপাশেও মনে হচ্ছে এখান থেকে ভালো ভিউ পাওয়া যাবে। আচ্ছা, এই তো, এই দেখুন রুমে শুয়ে শুয়েই অপূর্ব ভিউ এবং অবভিয়াসলি অ্যাটাচ টয়লেট, ওয়েস্টার্ন স্টাইল। আমরা যেহেতু রয়েছি টোটাল 5 জন, একটি ছোট বাচ্চা আছে এবং 4 জন বড়। তো সমীর দ্বারা যেহেতু কাপল এসছে, তেনারা একটা রুমে থাকবেন এবং আমি আমার ভাই আরেকটা রুমে থাকবো। তো পাশে যে রুমটি রয়েছে সেটাও দেখাই। 405 নম্বর রুমের সামনে রয়েছে কিন্তু এরকম লম্বা করিডোর এবং এপাশে রয়েছে জানালা, যেখান থেকে এমন ভিউ। আচ্ছা, তার পাশে রয়েছে 402 নম্বর রুম। এই রুমটি 2 জনের জন্য বরাদ্দ রয়েছে। শুরুতে রয়েছে দেখুন কিং সাইজ বেড, ডবল বেড, 2 জন আরামসে থাকা যায়। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রুমগুলি, কিন্তু রুমগুলি দেখে মনে হচ্ছে কিন্তু সব নতুন। উপরে হচ্ছে ফ্যানের বন্দোবস্ত, ভালো ডেকোরেশন কিন্তু। দেখুন টি টেবিল রয়েছে একটি, আর একই রকম পরিকাঠামো আগের রুমের মতোই, টিভির বন্দোবস্ত। এপাশে রয়েছে একাধিক লাগেজপত্র রাখার জায়গা, বড় মিরর রয়েছে এবং অবভিয়াসলি
অ্যাটাচ টয়লেট। হোটেল থেকে যাত্রা শুরু করার পরে শুরুতেই 5 মিনিটের মধ্যে আমরা এসে পৌঁছে গেলাম আমাদের প্রথম গন্তব্য দারিংবাড়ি পাইন ফরেস্ট। লম্বা লম্বা পাইন গাছ, বেশ লাগছে কিন্তু এই সমস্ত চত্বর। এখানে রয়েছে আরেকটি স্পট যেটি হচ্ছে অপোজিটে কফি প্লান্টেশন, সেটি আপনার ঘুরে দেখাবো। এই সমস্ত চত্বরে এসে কিন্তু আপনার অ্যালবামের ভালো কালেকশন হবে। এই হচ্ছে দারিংবাড়ি কফি প্লান্টেশনের মেন গেট। আমরা ভিতরে প্রবেশ করছি। এখানে কিন্তু রয়েছে প্রবেশ মূল্য জনপ্রতি 10 টাকা। প্রবেশ করার পরই এই যে ফুটওয়ে, তার বাঁদিকে রয়েছে একাধিক কফি গাছ, অর্থাৎ কফিগুলো কিন্তু এখানে প্লান্টেশন করা হয়। এবং আমরা দেখতে পাচ্ছি গাছে ধরে রয়েছে সবুজ সবুজ সব কফির ফল, সব প্রচুর কফি রয়েছে। এই দেখুন এরকম প্রচুর, এই সমস্ত গাছগুলিতে সবগুলিতে এরকম কফি ধরে রয়েছে। এখন যদিও ম্যাচিওর না, এগুলো সব সবুজ, ইনম্যাচিওর। এই যে ফুটওয়ে, কিছুটা আসার পরে বাম দিকে দেখতে পেলাম যে ফেন্সিং সেটি কাটা রয়েছে, তাই একটু ভিতরে প্রবেশ করছি। কফি গার্ডেনটা একটু আপনার দেখানোর জন্য, মানে কফি প্লান্টেশন গুলো দেখাবো আপনাকে। এই দেখুন, ওখানে তো বাইরে থেকে দেখাচ্ছিলাম, সব কফির ফল ধরে রয়েছে। আগে এই হচ্ছে কফি যে প্লান্টেশন, তার নিচের যে পরিবেশ। এই হচ্ছে একটা কফি গাছ, এমন হয়। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি গোলমরিচ গাছ। এই হচ্ছে গোলমরিচ, আমরা যে মশলা হিসেবে ইউজ করি গোলমরিচ। এরকম পুরো লম্বা লম্বা সব গোলমরিচগুলো ধরে রয়েছে, যদিও এখন সব হচ্ছে ইমম্যাচিওর। এই দেখুন পর পর এরকম হয় অনেকটা, পাতাগুলির শেপটা অনেকটা পান পাতার মতো। এগুলো সব কফি গাছ। নিচে হাইট মোটামুটি এক মানুষ সমান বা এক মানুষের একটু বেশি, এবং উপরে লম্বা লম্বা গাছের গায়ে যে জড়িয়ে রয়েছে লতানো গাছ, ওগুলো সবই গোলমরিচ। দুটো কিন্তু একসাথে প্লান্টেশন হচ্ছে এখানে। কফি প্লান্টেশনের সামনে বসে কফির স্বাদ নেওয়া। দারিংবাড়ির এই কফি প্লান্টেশনের বাইরে রয়েছে দিদিরা এরকম বিভিন্ন স্টল নিয়ে। দেখুন এখানে যাবতীয় সমস্ত কিছু আপনার মশলা পাওয়া যায়। এই দেখুন বিভিন্ন রকম মশলা এখানে রয়েছে। তবে আমরা যেটা প্রেফার করব সেটা হচ্ছে কফি। এখানে কফি কিন্তু আপনি ডাস্টও পেয়ে যাবেন বা আপনার দানাও পেয়ে যাবেন। দানার মধ্যে কিন্তু ভাজা দানা রয়েছে, আবার নর্মাল দানা রয়েছে। তো ভাজা দানা যদি আপনারা নেন সেক্ষেত্রে 50 গ্রামের দাম 50 টাকা, 100 গ্রামের দাম হচ্ছে 100 টাকা। এবং যদি আপনারা মনে করেন ডাস্ট নেবেন, ডাস্ট কিন্তু 50 গ্রামে 50, 100 গ্রামে 100 এবং 200 গ্রামে 200। আমরা দুটো 100 গ্রাম নিয়ে নেবো বাড়ির জন্য, এবং অবশ্যই টেস্ট করে পরবর্তীতে আপনাকে জানাবো। সারাদিন ঘোরাঘুরির পরে কিন্তু সন্ধ্যাটা আমাদের হোটেলেই কাটলো, এবং সন্ধ্যার পরে এখন রাত্রি 9টা, আমরা বসে গেছি রাত্রিবেলা খেতে। রাত্রের খাবারে আজকে রয়েছে রুটি, চিকেন। দারিংবাড়ি মানে কিন্তু নীলমণিদা। তো দারিংবাড়ি সার্চ করার সময় কিন্তু নাম পেয়ে গেছিলাম নীলমণিদার। দাদার সঙ্গে কন্ট্যাক্ট করেছিলাম, এবং 3 রাত 4 দিনের এই যে দারিংবাড়ি গোপালপুর ভ্রমণ দাদার সঙ্গে করছি, দাদাই ঘোরাচ্ছেন। দাদার সঙ্গে একটু পরিচয় করে দেওয়া উচিত, তাই না? নমস্কার দাদা। নমস্কার, কেমন আছেন? ভালো দাদা। আচ্ছা, যে সমস্ত টুরিস্ট আসবে, আপনি তো আমাকে আগে থেকে প্ল্যান পাঠিয়ে দিয়েছিলেন যে কেমন কোন দিন কেমন ঘুরবে। সমস্ত টুরিস্টকে একই ঘোরানো হয়? একই ট্যুর কা লিস্ট 32-33টা পয়েন্ট দাদা। আচ্ছা, আর কেমন কি প্যাকেজ রয়েছে? প্যাকেজ দাদা মিনিমাম 7 জন 8 জন হলে पर हेड 5000 টাকা মে খাওয়া দাওয়া হোটেল গাড়ি। আচ্ছা, এত সুন্দর পরিষেবা মাত্র 5000 টাকা? 5000 টাকা। আচ্ছা, আর যদি ধরুন এরকম হলো 4 জনের গ্রুপ হলো, 4 জন হলে ওই 7000 টাকা। আচ্ছা, 2 জন হলে তো দাদা গাড়ি কা কষ্ট অনেক না, মিনিমাম 650 কিলোমিটার ঘুরবে 4 দিন में। সে তো বুঝতে পারছি। এরকম 2 জন আসবে তো ওই গাড়ি আধা আধা শেয়ার হবে। ওই 4 জন আসলে ওই গাড়ি কা ভাড়া 4 জন ডিভাইডেড হয়ে যায়। অ্যাকচুয়ালি আমরা তো ঘুরছি, আমার 3টে জিনিস বেস্ট লেগেছে দাদা। ড্রাইভিং পুরো এ ক্লাস। সেকেন্ড হচ্ছে এখানকার যে অ্যারেঞ্জমেন্ট, মানে প্রতিটা আপনার হোটেল বলুন, খাবার হোটেল, থাকার হোটেল, এটা পুরোপুরি অ্যারেঞ্জমেন্ট, দারুণ অ্যারেঞ্জমেন্ট, মানে বেস্ট যে জায়গাগুলি সেখানে গিয়ে আপনাকে খাওয়াবে আর কি। এবং থার্ড, প্রতিটা জায়গায় টাইম টু টাইম মেনটেন করে যেভাবে আপনাকে ঘোরাবে, এটা একটা অভাবনীয়। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে দাদা।